আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলেছেন এরদোয়ান। এদিকে জি-20 ঘোষণাপত্র নিয়ে সলজ্জের ক্ষোভ। এরপর জানিয়ে দিব পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। আরও জানিয়ে দিব রাশিয়া যুক্তরাষ্ট্রের হটলাইন বন্ধ। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় 18 সেনা সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিমান হামলার সুনির্দিষ্ট সতর্কবার্তা পাওয়ার পর জরুরি ভিত্তিতে দূতাবাস বন্ধ করে কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। গতকাল যুদ্ধের 1000তম দিনে এ হামলা চালানো হয়। আগেই রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল এমন পরিস্থিতিতে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সাম্প্রতিক এই হামলার ফলে যুদ্ধ আরও ভয়াবহ সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যে বুধবার বিমান হামলা হতে পারে, তাই কর্মীদের নিরাপত্তার স্বার্থে দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্কিন নাগরিকদেরও নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। বিমান হামলার সতর্কবার্তা ঘোষণার সঙ্গে সঙ্গেই দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে কিয়েভে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতির জন্য নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলেছেন এরদোয়ান। পরমাণু নীতিতে রাশিয়া যে পরিবর্তন এনেছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার মধ্য দিয়ে মস্কোর অধিকার এবং যেকোনো হুমকি মোকাবেলায় তার আত্মরক্ষার সক্ষমতা ফুটে উঠেছে। গতকাল ব্রাজিলের রিউ ডি জেনেরিতেও জি-20 সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান একথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। নিজেকে রক্ষা করা এবং এজন্য ব্যবস্থা নেওয়ার অধিকার ও ক্ষমতা রাশিয়ার আছে। আত্মরক্ষার জন্যই তারা পরমাণু ডক্ট্রিন পরিবর্তন করতে বাধ্য হয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে মস্কো কৌশলগত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন আনার কথা বলে আসছিল এবং গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডিক্রি জারির মধ্য দিয়ে তা চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। জি-20 ঘোষণাপত্র নিয়ে সলজ্জের ক্ষোভ। ব্রাজিলে জি-20 শীর্ষ বৈঠকের পর জারি করা ঘোষণাপত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জার্মানির চ্যান্সেলর ওলফ শলজ। ঘোষণাপত্রে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য নিয়ে যা বলা হয়েছে তাতে খুশি হতে পারেননি শলজ। তিনি বলেছেন, রাশিয়া যে ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী সেই কথাটা বলার মতো ভাষা খুঁজে পায়নি জি-20। আমার মনে হয়েছে যা বলা হয়েছে তা খুবই কম। শলজ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো ক্ষমতার অন্ধদম্ভ নিয়ে থাকা মানুষের জন্য গত 1000 দিন ধরে ইউক্রেনের মানুষ যন্ত্রণার মধ্য দিয়ে আছেন। তিনি সহিংসতার মাধ্যমে রাশিয়ার এলাকা বাড়িয়ে নিতে চান। ওলফ শলজ বলেছেন, জি-20 গাজায় যুদ্ধবিরতির কথা বলেছে, তিনি এটা সমর্থন করেন, কিন্তু ঘোষণাপত্রে হামাস, হিজবুল্লাহ ও ইরানের হাত থেকে নিজেকে রক্ষা করার অধিকার যে ইসরায়েলের আছে তা বলা হয়নি। এই সংঘাতের জন্য যে হামাস দায়ী সেটাও জানানো হয়নি বলে শলজ ক্ষুব্ধ।
সলাৎ জানিয়েছে, দুঃখের বিষয় হলো এ নিয়ে কোনো মতনৈক্য হয়নি। আমরা যদি বলতাম ইউক্রেনের উপর ভয়ঙ্কর ও বর্বরচিত আক্রমণের ফলে এই সংঘাত শুরু হয়েছিল, তাহলে ভালো হতো। যুক্তরাষ্ট্র, ইইউ, জাপান সহ অনেক দেশই হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে। পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। পারমাণবিক বোমার জেরে সৃষ্ট শকওয়েভ ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যমাণ বোমা আশ্রয়কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার 19 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটির নাম KUBM। এই আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে। এসব আশ্রয়কেন্দ্র দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো। এর দুটি মডিউল রয়েছে। একটি কক্ষে 54 জন আশ্রয় নিতে পারবেন, অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য। তবে যদি দরকার হয় একটি আশ্রয় কেন্দ্রে আরও মডিউল যুক্ত করা যাবে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসব আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান কোনো সংকটের যোগসূত্র নেই। কিন্তু আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর ক্ষেত্রে দেশটিকে দেয়া দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। বাইডেনের এমন সিদ্ধান্তে চটেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, যদি সত্যি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে এর যথোপযুক্ত জবাব দেবে মস্কো। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হটলাইন বন্ধ। ওয়াশিংটনের সঙ্গে মস্কোর রাষ্ট্রনেতাদের মধ্যকার হটলাইন এখন আর চালু নেই। পরমাণু উত্তেজনা বৃদ্ধির মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বুধবার এই তথ্য জানান। স্নায়ুযুদ্ধকালে 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতাদের মধ্যে সরাসরি কথা বলার জন্য এই হটলাইন চালু করা হয়েছিল। পরের বছরের 30 আগস্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা প্রথমবার এতে কথা বলেন। পরবর্তী সময়েও বিভিন্ন সময় এই হটলাইন সক্রিয় থাকার কথা জানা যায়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, না, এখন দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি বিশেষ ও আরও সুরক্ষিত যোগাযোগ মাধ্যম চালু আছে। এতে ভিডিও কনফারেন্সে কথা বলার সুযোগ রয়েছে। ক্রেমলিনের দাপ্তরিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সর্বশেষ 2022 সালের 12 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে কথা বলেছেন। পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় 18 সেনা সদস্য নিহত। পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর কমপক্ষে 18 সদস্য নিহত হয়েছেন। উত্তর পশ্চিম পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার 20 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পশ্চিম পাকিস্তানে একটি আত্মঘাতী হামলায় মঙ্গলবার সন্ধ্যায় 10 জন সৈন্য নিহত হয়েছেন বলে একটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে। এই হামলার একদিনেরও কম আগে হওয়া আরেকটি হামলায় আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আরও 8 জন সৈন্য নিহত হয়েছেন। বান্নর সর্বশেষ হামলার বিষয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী চেকপয়েন্টের কাছে এসে একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়। তারপরে তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে। সর্বশেষ আপডেট অনুযায়ী হামলায় 10 জন নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেছেন, বিস্ফোরণ ও হামলার এই ঘটনা মালিখেল চেকপয়েন্টের অবকাঠামোর পাশাপাশি সামরিক যানের উল্লেখযোগ্য ক্ষতি করেছে। হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।